বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন মাজার মিলন, সিনিয়র সাংবাদিক। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য আমি একটু তুলে ধরি দর্শকদের উদ্দেশ্যে। প্রথমে যে তথ্যটি একটু তুলে ধরতে চাই তা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস। চিঠিতে তিনি প্রধান উপদেষ্টার নেতৃত্বে চলমান সংস্কারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন। চিঠিতে লিখেছেন, 4 ফেব্রুয়ারি আপনি যে চিঠি দিয়েছেন তার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাতে চাই, যা 7 ফেব্রুয়ারি সাক্ষাতের সময় আপনার রোহিঙ্গা সংকট অগ্রাধিকার বিষয়ক প্রতিনিধি খলিলুর রহমান আমার কাছে পৌঁছে দিয়েছেন। আমি বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের দৃঢ় সংহতি এবং আপনার নেতৃত্বে সংস্কার প্রক্রিয়ার প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করতে চাই। অ্যান্টোনিও গুটেরেস আরও লিখেছেন যে বাংলাদেশ ও ওই অঞ্চলের ওপর রোহিঙ্গা সংকটের প্রভাবের পাশাপাশি রাখাইন রাজ্যে ক্রমবর্ধমান মানবিক পরিস্থিতি সম্পর্কে আপনি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি বলেছেন যে উদ্বেগ প্রকাশ করেছেন, আমিও তার সাথে একমত। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ের কাজ অব্যাহত রাখবে জাতিসংঘ, এবং আগামী 13ই মার্চ ঢাকা সফর করবেন জাতিসংঘের মহাসচিব, এবং তিনি বলেছেন যে ওই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন। এরপর যে তথ্যটি তা হচ্ছে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হয়েছেন মোহাম্মদ মাহফুজ আলম। বুধবার এটি মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। মোহাম্মদ নাহিদ ইসলামের পদত্যাগে তথ্য উপদেষ্টার পদ শূন্য হলে তাৎক্ষণিকভাবে সেসব মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টার কাছে ন্যস্ত হয়। তিনি উপদেষ্টাদের দপ্তর বন্টন করেন। মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পুনর্বন্টন করেছেন। তাতে দেখা গেছে উপদেষ্টা মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। খুব ছোট করে আর দুটি তথ্য একটু তুলে ধরবো, তা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত নতুন ছাত্র সংগঠনের নাম দেওয়া হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। নতুন এই ছাত্র সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার, আর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এই সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণা ঘিরে দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান, হাতাহাতির ঘটনা ঘটে এবং মারামারির ঘটনাও ঘটে সেখানে। এরপর যে তথ্যটি তা হচ্ছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নিতে পারছে না, পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাও দক্ষতা দেখাতে পারছেন না। রিজভী বলেন, জনগণের প্রত্যাশা এখনো পূরণ হয়নি। রাস্তাঘাটে সন্ত্রাসীদের উৎপাত চলছে, ব্যবসায়ীদের লুটপাট ও নারীদের উপর নির্যাতন থামছে না। স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব হলো আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করা। রাজনীতি মানে শুধু মিটিং মিছিল নয়। উল্লেখ করে রিজভী আরও বলেছেন যে কে কত সমাজসেবা করছে সেটাই রাজনৈতিক ক্যারিয়ারের মূল ভিত্তি হওয়া উচিত। এই ছিল কিছু তথ্য। আমি অনুষ্ঠানের শুরুতে একটু আসি শরীফুজ্জামান শরীফ আপনার কাছে যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে আমরা যেটি দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সাবেক সমন্বয়ক তারা একটি নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে আত্মপ্রকাশ করেছে, এবং আত্মপ্রকাশের দিনই সেখানে হাতাহাতি মারামারি উত্তেজনা দেখা গেল। এবং নতুন এই ছাত্র সংগঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশি প্রাধান্য পেয়েছে এমনটা অভিযোগ উঠছে, এবং এখানে বৈষম্য করা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছে, যার জেরে আসলে তাদের মধ্যে তর্ক বিতর্ক এবং হাতাহাতি। এই যে নতুন দলের কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বৈষম্য করা হয়েছে, তারা বলছে এটা মানি না। তারা এটা কিভাবে করে প্রশ্ন রাখছে। এই যে বিষয়টি আপনি কিভাবে দেখছেন শরীফুজ্জামান শরীফ, পাবলিক এবং প্রাইভেট ভার্সিটির মধ্যে যে বিষয়টি? ধন্যবাদ। দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে আলোচকের শুভেচ্ছা। আমি সন্ধ্যার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম, এবং আমি এখন এই যে অনুষ্ঠানটায় যুক্ত হয়েছি এটি বিশ্ববিদ্যালয়ের কাছে একটা বন্ধুর অফিস থেকেই এখানে যুক্ত হয়েছি। তো আমি যেটা দেখে এলাম তো সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো দেখছি যে একটা অস্থিরতা বিরাজ করছে, অস্থিতিশীল অবস্থায় আছে, এবং কিছুটা আতঙ্ক আছে শিক্ষার্থীদের মধ্যে। আজ থেকে 6 মাস আগে যে পরিবর্তনের স্বপ্ন নিয়ে শিক্ষার্থীদের নেতৃত্বে বাংলাদেশ যাত্রা শুরু করেছিল, সেই বাংলাদেশ
আজকের চিত্র দেখার পর বুঝতে পারছি আবার অন্ধকারের মধ্যে পড়ে গেছে। বৈষম্যর যে প্রশ্নটি এসেছে, এটি নতুন সরকার গঠিত হওয়ার ভেতর থেকেই এই বৈষম্যটার যাত্রা শুরু হয়। গত গণ অভ্যুত্থানে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের যারা জীবন দিয়েছেন, আপনি নিশ্চয়ই একমত হবেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অংশগ্রহণটা ছিল, তাদের যে আত্মদানটা ছিল, সরকার যখন গঠিত হয়, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা নেতৃত্বে ছিলেন অথবা এই ক্যাম্পাস থেকে যারা এসেছেন, আমার ধারণা যে তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেই আত্মদানকে স্মরণে রাখেননি বলেই দেখা গেছে ছাত্রদের প্রতিনিধি হয়ে যারা সরকারে যোগদান করেছেন তার 3 জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যদিও তাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করাও কিন্তু ছিলেন। বৈষম্যটা সেখান থেকে শুরু। বৈষম্য বিরোধী আন্দোলনে একেবারে বিজয়ের প্রথম দিন থেকেই বৈষম্যটা শুরু হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নানা সময়ে দেখা যাচ্ছে তারা অভিযোগ করছে তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। সেই মূল্যায়ন করা না করা নিয়ে আজকে যে প্রতিক্রিয়া দেখলাম, আমি ছাত্র রাজনীতির সাথে যুক্ত অনেকদিন, প্রায় 85 সাল থেকেই একেবারে স্কুলের শিক্ষার্থী যখন তখন থেকেই আমি মিছিল মিটিং এর সাথে যুক্ত। কিন্তু একটা ছাত্র সংগঠনের জন্মগ্রহণ করবে যেদিন, সেই দিন তাদের হাতে তাদের একজন নারী সহকর্মী, একাধিক নারী সহকর্মী যেভাবে লাঞ্ছিত হয়েছেন, যেভাবে নিগৃহীত হয়েছেন, পরস্পরকে বস্ত্র খুলে নিয়ে যেভাবে পেটানো হয়েছে, আমি মনে করি যে বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে সব থেকে কলঙ্কজনক ঘটনাটি ঘটেছে আজকে। সমন্বয়কদের কেউ কেউ বলেছেন যে এটি প্রতিযোগিতা। এটি যদি প্রতিযোগিতা হয় তাহলে বাংলাদেশের সামনের দিনগুলিতে এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি আপনাকে হতে হবে। যদিও এই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন, আপনার মনে থাকার কথা একেবারে শেষ প্রান্তে এসে যারা জীবনকে হাতের মুঠোয় নিয়ে ডিবি হেফাজতে গিয়ে মাথা নত করেননি এবং 15 বছরের একটা জগদ্দল পাথরকে জাতির বুক থেকে নামানোর জন্য সব থেকে চ্যাম্পিয়ন ভূমিকা যারা পালন করেছেন, তারা 6 মাসের মাথায় এই ধরনের সংঘাত সংঘর্ষে জড়িয়ে পড়বে, এটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। কিন্তু রাজনীতির গতি প্রকৃতি, গতি প্রবাহ খুবই নির্মম। আমরা গত কয়েক মাস ধরে দেখছি এই ছাত্র নেতাদের বিরুদ্ধে যেভাবে চাঁদাবাজির অভিযোগ উঠছে, যেভাবে মব ক্রিয়েটের মধ্য দিয়ে প্রতিপক্ষকে মানুষের উপরে হামলার ঘটনা ঘটছে। গত পরশুদিন রাজশাহীতে 5 জন সমন্বয়ক তারা একটা জায়গায় চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছেন এবং প্রথম থেকেই দেখা যাচ্ছে আইন প্রয়োগের ক্ষেত্রে তাদের অপরাধগুলো সরকার কিন্তু কনসিডার করছে, সেই অনুযায়ী কোনো পদক্ষেপ নিচ্ছে না। আচ্ছা, মানিকগঞ্জে গত পরশুদিন একই দিনের ঘটনা, তারা একটা জেলা কমিটি ঘোষণা দিয়েছে, 450 সদস্যের জেলা কমিটি। আমার জানা মতে বাংলাদেশের কোন ছাত্র সংগঠনের এত বড় জেলা কমিটি হয় আমার জানা নেই, কিন্তু তারপরেও একটি অংশ বলেছে যে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ 442 জন সদস্যের একটা জেলা কমিটি ঘোষণা করার পরেও নাকি অনেকে বাদ পড়েছে। এবং এই অভিযোগ তুলে তারা বলেছেন তাদের একজন সমন্বয়ক 7 লক্ষ টাকার বিনিময়ে তারা এই কমিটি অনুমোদন করেছে এবং তারা বিক্ষোভ করে মানিকগঞ্জ শহরে রাস্তা অবরোধ করে 7 কিলোমিটার যানজট লাগিয়ে দিয়েছে। এর আগে সিরাজগঞ্জে আপনি জানেন উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসাবে পরিচিত, সেখানেও সড়ক অবরোধ করে মানুষকে কষ্টের মধ্যে ফেলা হচ্ছে। অর্থাৎ এই যে ঘটনাগুলো ঘটছে, আমরা সেই ছাত্রলীগের যে বর্বরতা, সেই বর্বরতার পুনরাবৃত্তি দেখছি। আমি এই জায়গাটায় শঙ্কার জায়গাটাই যে গত 6 মাসে আমাদের প্রথম যেটা করা উচিত ছিল, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে নজর দেওয়া উচিত ছিল। শিক্ষার্থীদেরকে অন্তত পড়াশোনার একটা পরিবেশ ক্রিয়েট করে দেওয়ার জন্য আমাদের যে বিশেষ উদ্যোগটা নেওয়া উচিত ছিল, সেই কাজটা আমি করিনি। আমি ছাত্র আন্দোলনের কর্মী ছিলাম। একদিন মিছিল করার পর সন্ধ্যা পর্যন্ত ওই মিছিলের বিষয়গুলোই মাথার মধ্যে ঘুরপাক খায়। আপনি দেখছেন রাত 2টোর সময়
বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে। আমি বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে কতগুলো ঘটনা ইতিবাচক ভাবে দেখি। একসময় বাংলাদেশে এটি হতো, আদমজিতে গুলি হলে ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল। একসময় কৃষকের উপরে গুলি হলে সারের দাবিতে, বিদ্যুতের দাবিতে কানসাটে যখন গুলি হয়, আমার মনে আছে আমরা বিশ্ববিদ্যালয় মিছিল করেছি। দিনাজপুরের ফুলবাড়িতে যখন মিছিল হয়, 4 জনকে হত্যা করা হয়, তার প্রতিবাদে আমরা বিশ্ববিদ্যালয় মিছিল করেছি। মানুষের সাথে সংহতি, এটা স্বাভাবিক। তো রাত 2টার সময় ডাকসু নির্বাচনের জন্য আপনার মিছিল করার কোনো প্রয়োজন নেই, এটি আপনি সকালবেলা করতে পারেন। কারণ এই হলগুলোতে যারা থাকেন তারা অনেকে পড়াশোনা করতে আসেন। আর এই যে শিক্ষার্থীদের বলেন, এই যে ছাত্রদের বলেন, গত 6 মাসে আমাদের শিক্ষা কেন্দ্রিক যে ধরনের সমস্যা আছে, বৈষম্য আছে, আমি এগুলো নিয়ে একটা কথাও বলতে এখন পর্যন্ত শুনিনি। আপনি জানেন, গণমাধ্যমের সাথে আছেন, এখন পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বই যায়নি। সব বইগুলো দেওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসের মধ্যে, কিন্তু ইতিমধ্যেই 40 দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। অর্থাৎ সরকার আরো 40 দিন সময় পেল। এবং এটি একটা চালাকি ছিল, এটি আমি এখন পরিষ্কারভাবে বুঝতে পারি, এটি আমি আগেও বলেছি। তবে এই বিষয়গুলো নিয়ে আমি প্রত্যাশা ছিল যে এই ছাত্র নেতাদের কাছ থেকে আমরা কিছু শুনবো। আজকের যে ঘটনাটি নিকৃষ্টতম ঘটনা, আজকের যে ঘটনাটি হৃদয় বিদারক ঘটনা, হৃদয় রক্তক্ষরণের ঘটনা, একই সাথে আমি ছাত্র নেতাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, শুরুটা খারাপ হয়েছে, কিন্তু সামনের দিনগুলিতে এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, আপনাদের প্রতি মানুষের যে শ্রদ্ধাটা ছিল সেটিকে অনেক নিচে নামিয়ে এনেছেন, এটিকে আর প্রলম্বিত করবেন না, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ। আপনাকে ধন্যবাদ। আমি নিশ্চয়ই আপনার কাছে আবার আসবো। আমি একটু মাঝার মিলন একই বিষয়ে আপনার কাছে আসতে চাই। এই বিষয়টিতে আপনি কি বলবেন? এই যে গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশের দিন যে ঘটনাগুলো ঘটলো, আপনি নিশ্চয়ই দেখেছেন বিষয়টি, আপনি কিভাবে দেখছেন? আসলে শরীফ ভাই একজন তুখোড় ছাত্র নেতা শুধুমাত্র না, আমাদের শ্রদ্ধা ভাজন। তাদের ছাত্র সংগঠনের ঠিক তাদের সংগঠনে না হলেও বাম রাজনীতির সঙ্গে একসময় আমার বেশ ভালো যোগাযোগ ছিল। এবং ছাত্র রাজনীতির যে রকম ফের কিংবা পথ চলাগুলো, সেগুলো আমরা কাছ থেকে বিশ্ববিদ্যালয় জীবনে দেখেছি। হয় কি, এই ছেলে মেয়েগুলোর মধ্যে এক ধরনের তাড়াহুড়া ছিল। একটা নতুন সংগঠন প্রকাশ করতে হলে কিংবা আত্মপ্রকাশ করতে হলে সেটার পেছনে যতটুকু আহ পেছনে কাজ করতে হয় আসলে, এবং দীর্ঘদিন ধরে এটিকে একটু মজবুত ভিত্তির উপর দাঁড় করানোর জন্য যে কাজগুলো করা দরকার হয়, ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক, সেটি আসলে ছিল না। সেই জায়গাগুলোতে মানে তাদের যে কোনো ধরনের ঐক্যমত্যের ভিত্তি ছিল না। তারা কি করতে চায় সেটা যেমন জানে না, কাদের অন্তর্ভুক্তি চায়, কাদের আহ বাইরে রাখতে চায়, কাদের ভেতরে রাখতে চায়, এই বিষয়গুলো আগে থেকে ফয়সালা না করে জাস্ট একটি দিন ঠিক করে আত্মপ্রকাশের মানে সময় বেছে নেওয়া, এই যে বিশৃঙ্খল অবস্থা, এটি আসলে আজকের এই যে পরিস্থিতি সেটির কারণ। এবং শরীফ ভাই হয়তো বা যথার্থ বলেছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটি আসলে অনভিজ্ঞ, মানে তারা যে অনভিজ্ঞ রাজনীতির ক্ষেত্রে, সেটির একটি বহিঃপ্রকাশ। এবং রাজনীতির পথ আসলে যে এতটা সহজ না, সেটি এখনো এটা বুঝে উঠতে পারেনি। আর প্রমাণ আজকে খানিকটা দেখেছেন, এবং আমার মনে হচ্ছে যে 28 তারিখেও আপনাদেরকে খানিকটা দেখতে হবে, 28 তারিখের পরবর্তী দিনগুলোকে। আমরা আহ রাজনীতির মাঠে এই যে ছাত্রদের কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে নাগরিক কমিটি, যারা এই গণ অভ্যুত্থানের মাজার নেতৃত্বের মিলন, জায়গাটাকে আপনি ঠিক ছিল, যেই প্রসঙ্গে বলছেন, আমি এই প্রসঙ্গে একটু আসি। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির যে নতুন রাজনৈতিক দল ঘোষণা হবে শুক্রবার, আপনি এই বিষয়ে বলছিলেন। আমরা যদি দেখি, সেখান থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত। তারা দুজন চায়না সফরে গিয়েছিলেন। 8টি রাজনৈতিক দল এবং সংগঠন, 8টি রাজনৈতিক দল এবং সংগঠনের বিভিন্ন প্রতিনিধি গিয়েছিল সেখানে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেকেই গিয়েছিলেন। সেইখানে তারাও গিয়েছিল এবং এই বিষয়টি নিয়ে নাগরিক কমিটির দিকে বিভিন্ন রকম প্রশ্ন উঠতে থাকে। নাগরিক কমিটির থেকে একটি চিঠিও দেওয়া হয়, বলা হয় যে তারা এই বিষয়ে কিছু জানে না, অথবা এই ধরনের একটি কথা ওঠে। পরবর্তীতে আমরা দেখলাম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই দুইজন তারা এখান থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন। এই যে সংগঠন অথবা রাজনৈতিক দল গঠিত হওয়ার আগেই যে বিষয়টি আপনি যেমনটা বলছিলেন, এই জাতীয় নাগরিক কমিটির থেকে যে রাজনৈতিক দল আসবে তাদের ক্ষেত্রে এই বিষয়টি কেমন দেখছেন আপনি? এই কথাটি শুরু করেছিলাম আসলে। দেখুন, এখন নতুন বাংলাদেশে, নতুন বাস্তবতার বাংলাদেশে নানা ধরনের স্পেক্স তৈরি হয়েছে।
শরীফ ভাই আরো ভালোভাবে বলবেন হয়তোবা। এই স্টেকস হোল্ডার কারা হবেন সেটি নিয়ে এক ধরনের প্রতিযোগিতা চলছে, এবং তারা রাজনীতির মাঠে আসবেন। রাজনীতি মানে ক্ষমতা, ক্ষমতা মানে সেখানে অনেক পাওয়া না পাওয়ার ব্যাপার থাকে, সুতরাং সেখানে প্রতিযোগিতা থাকবে, সেখানে নানান ধরনের হিসাব নিকাশ থাকবে, এটি স্বাভাবিক। কিন্তু এই বিষয়গুলোকে এক বিন্দুতে নিয়ে এসে নেতৃত্বের জায়গাগুলো ঠিক করা, কাজের ধরনগুলো ঠিক করা, কারা থাকবেন কারা থাকবেন না, কাদের কাজ কিভাবে হবে, সেটির জন্য যে দীর্ঘ এক ধরনের আহ কি বলে এটাকে প্রস্তুতি বলি, সেই প্রস্তুতির জায়গাটি আসলে এই জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম দুটি রয়েছে তারা কতটুকু করেছে সেটি নিয়ে এখনই সন্দেহ প্রকাশ করার কোনো দরকার আমি দেখি না। কিন্তু প্রশ্ন আসলে থাকা উচিত। আমি সন্দেহ করছি না, কিন্তু প্রশ্নটা রাখছি। এবং প্রশ্নের যৌক্তিকতা আসলে এই যে জাতীয় নাগরিক কমিটির যে দুজন জনায়েত এবং আরেকজন নিজেদেরকে প্রত্যাহার করে নেওয়ার কথা বলেছেন, সেটি আসলে তার একটি প্রমাণ। এবং কারা কি করছেন সেটি আসলে আমাদের বোধগম্য হচ্ছে না, কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি একই, মানে তারা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে, মানে একই প্ল্যাটফর্মের লোক হয়ে এই আন্দোলনটা পরিচালনা করে এসেছে। 5ই আগস্টের আগের পরের যে পথ চলা তাদের একই একই কাতারে ছিল, একই সাথে ছিল। কিন্তু পরবর্তীতে বিভক্তির যে লক্ষণগুলো সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং রাজনীতির মাঠে পথ চলাটা কতটুকু অমসৃণ হবে তার প্রমাণ আমরা চট্টগ্রামে দেখেছি, সিরাজগঞ্জে দেখেছি, মানিকগঞ্জে দেখেছি, রাজশাহী দেখেছি, সারা বাংলাদেশে আসলে দেখতে পাবো। সুতরাং রাজনৈতিক দল হিসেবে পথ চলাটা তাদের জন্য খুব সহজ হবে না। আমরা প্রত্যাশা করি তারা ইতিবাচক রাজনীতির পথে বাংলাদেশকে আরো নতুন করে পথ দেখায়, কারণ যে বাংলাদেশ তারা আসলে গত 15 বছরের যে কি বলা যায় পাহাড় সম কি বলা যায় দানব যে আমাদের উপর চেপে বসেছিল, তাদেরকে সরানোর ক্ষেত্রে তাদের যে অবদান, একই অবদান নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে থাকবে, কিংবা তারা অন্তত সেখানে নিজেদের পরিপক্কতার ছাপ কিংবা তাদের সক্ষমতার ছাপ দেখাতে পারবেন, সেটি আমরা এক্সপেক্ট করি। কিন্তু এক্সপেকটেশন তো সব না। এই তারুণ্য, এই কি বলা যায় এই শক্তি কতটুকু ভালো পথে, কতটুকু সুবিচারের সাথে তারা কাজে লাগাতে পারবেন, সেটি আসলে বড় ব্যাপার। রাজনীতির পথ বড়ই কঠিন, বড়ই রক্তাক্ত, সেটির প্রমাণ বড় বড় রাজনৈতিক দলগুলো দিয়েছে। এবং সেইখানে সাংগঠনিক শক্তি থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো নির্ধারণ করার ক্ষেত্রে আরো বেশি প্রাজ্ঞ হওয়া দরকার তাদের। এবং তারা এই প্রাজ্ঞ না হওয়ার যে, আমি সন্দেহের কথা বলছি এখন পর্যন্ত, যে প্রাজ্ঞ না হওয়ার যে বিষয়গুলো সেটি আসলে আজকের যে কাণ্ড ঘটে গেল সেটি, এবং বিভিন্ন জায়গায় এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা নিয়ে যে ধরনের ঝামেলাগুলো তৈরি হচ্ছে, সেগুলো আসলে এটির পূর্ব লক্ষণ মাত্র। আমরা আশা করি তারা যথেষ্ট কি বলে যে প্রাজ্ঞ হয়েই বাকি পথগুলো নির্মাণ করবেন এবং সেই পথগুলোতে চলবেন। জি, মাজার মিলন, আপনাকে ধন্যবাদ। শরীফুজ্জামান শরীফ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে একটি ছোট্ট বিরতি নিতে হবে। বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আরো কয়েকটি বিষয় আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি সরাসরি আলোচনায় চলে যাই। শরীফুজ্জামান শরীফ, একটু আপনার কাছে আসি আমি যে বিষয়টি নিয়ে, যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন যে আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন না যে আমি সতর্ক করিনি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে না পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি, আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। সেনাবাহিনী প্রধানের এই সতর্কতার ব্যাপারে আপনি কি বলবেন, শরীফুজ্জামান শরীফ? গতকালকে বাংলাদেশের সব থেকে আলোচিত ঘটনা এটি। দেশের গণমাধ্যমে খুব গুরুত্ব সহকারে যেমনি এসেছে, আবার সোশ্যাল মিডিয়া, চায়ের দোকান, বিভিন্ন ব্যক্তিগত আড্ডায়, রাজনৈতিক আড্ডায় এই বিষয়টা খুব আলোচনা এসেছে। আবার সরকারের পক্ষ থেকে একটা চেষ্টা ছিল, এবং দেখেছি আমি, আপনারা খেয়াল করেছেন কিনা, যে তার বক্তব্যের মধ্যে যে জায়গাগুলোতে তিনি আপত্তি করেছেন, যে জায়গাগুলোতে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন, বার্তা দিতে চেয়েছেন, সেই জায়গাটায় একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা। আমি আরো পরিষ্কার করি যে বাংলাদেশের যে সরকারি সংবাদ সংস্থাটা আছে, বাংলাদেশ সংবাদ সংস্থা, তারা গতকালকে সেনাপ্রধানের
বক্তব্য নিয়ে যে রিপোর্টটি করেছে সেখানে এই বক্তব্যগুলো সেখানে তারা খুব সচেতন ভাবেই দেননি। তো আমি আজকে সকালবেলায় অনেকগুলো গণমাধ্যম খেয়াল করতে যে জিনিসটা আমার চোখে পড়লো। তো গতকালকে তার এই বক্তব্যের মধ্য দিয়ে কতগুলো বিপদের কথা আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি। অনেকগুলো ঘটনা আছে যে ঘটনাগুলো আসলে আপনাকে ধরে দেখিয়ে দিতে হয় না, এবং সব কথা হয়তো একেবারে রাস্তায় নেমে বলাও যায় না। সেনাপ্রধান বাংলাদেশের খুবই রেসপন্সিবল একজন মানুষ, এবং জানেন যে সেনাবাহিনীর প্রথম এবং প্রধানতম কাজ হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করা, রাষ্ট্রের অখণ্ডতা রক্ষা, সার্বভৌমত্ব আর আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, সামাজিক যে হারমোনি, এগুলো কিন্তু আলাদা বিষয়। আমি মনে করি যে তিনি যেহেতু সার্বভৌমত্বের কথা বলেছেন, এটি বিবেচনায় রাখা দরকার যে বিপদটা শুধুমাত্র ডোমেস্টিক বিপদ না, আভ্যন্তরীণ বিপদ না, বিপদটা বাইরের থেকেও বিপদটা আসতে পারে। কেন আসতে পারে? আসতে পারে আমাদের কতগুলো অ্যাটিটিউডের আমরা কোনো সংশোধন করিনি, পরিবর্তন করিনি। মিলন ভাই যেটি বললেন, আমি একটু দুটো শব্দ সেখান থেকে নিয়ে আসি। নতুন ছাত্র সংগঠন হয়েছে, তাদের এক্সপিরিয়েন্সের অনেক ঘাটতি থাকতেই পারে, তাদের অনেক কিছু অগোছালো থাকতে পারে, কিন্তু একজন নারীকে, সহক যোদ্ধা নারীকে রাস্তায় ফেলে পিটিয়ে তাকে বিবস্ত্র করে ফেলা, এটার জন্য কিন্তু প্র্যাকটিসের কোনো প্রয়োজন হয় না। একটা সংগঠন 15 বছর, 20 বছর, 50 বছর যদি না পের হয়, তাহলে এই উপলব্ধিটা, এই অন্যায় বোধটা তার মধ্যে আসবে না। তাকে আমি দেখতে পাচ্ছি ছাত্রলীগ এই কাজগুলোই করে। আমার এখনো মনে আছে ছাত্র ইউনিয়নের একটা কর্মসূচি, ডিএমপি অফিস ঘেরাও করতে যাচ্ছিল তারা, বেইলি রোডে ফেলে পুলিশ এবং ছাত্রলীগ নারী কর্মীদের উপরে ঠিক একই রকমের নির্যাতন। গত জুলাই অভ্যুত্থানে আপনাদের মনে আছে, ভিসির বাড়ির সামনে, টিএসসিতে, রোকে হলের সামনে একই রকমের ঘটনা ঘটেছে। তার একেবারে পুনরাবৃত্তি, এবং আক্রমণের ধরনটা যদি আপনি দেখেন, যে ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় এসেছে, কোনোভাবেই আপনি মিলাতে পারবেন না যে 6 মাস আগে তারা পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে একটা অন্যায়, একটা অত্যাচারী শাসকের বিরুদ্ধে তারা লড়াই করছে। অর্থাৎ কি ভয়ঙ্কর প্রতিশোধ তাদের প্রত্যেকের চেহারার মধ্যে। এই জায়গাগুলো আমরা এখন পর্যন্ত পরিবর্তন করতে করিনি। আপনি সোশ্যাল মিডিয়া দেখেন তো, সোশ্যাল মিডিয়ায় আজ থেকে 6 মাস, 1 বছর আগে পরস্পরের প্রতি অশ্রদ্ধা, পরস্পরের প্রতি আক্রমণাত্মক মনোভাব, সেই জায়গার কোনো পরিবর্তন এসেছে না। গত 6 মাসে এখানে প্রায় 80-90টার উপরে মাজারে আপনি আগুন দিয়েছেন, ভেঙেছেন। কেন? মাজার কি ফ্যাসিবাদের দোসর ছিল? আপনি ধানমন্ডি 32 নাম্বারকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, একেবারে ক্ষমার অযোগ্য অপরাধ আপনি করেছেন। কিন্তু একই সাথে আপনি যখন এই কথাগুলো বলেন, এটা একটা দীর্ঘ আলোচনার বিষয়, কিন্তু আমি জিজ্ঞেস করি আপনাকে যে এই মাজারগুলো যে ভাঙলেন, এবং সরকারের পক্ষ থেকে মাহফুজ আলম নিজে স্টেটমেন্ট দিয়ে, প্রধান উপদেষ্টা স্টেটমেন্ট দিয়ে বললেন যে অপরাধীদেরকে আমরা ছাড়বো না। আপনি বলেন তো, সরকার এই মাজার ভাঙার জন্য কেউকে গ্রেপ্তার করেছে কিনা? হ্যাঁ, করেছে। স্টেটমেন্ট দেওয়ার আগে 88টা মাজার। আমি আপনাকে একটু ধরিয়ে দিই, আরো শরীফ ভাই, আমি একটু ধরিয়ে দিই। উত্তরায় যে ছাত্রকে গ্রেফতার করা নিয়ে থানায় হামলা করা হলো, যে গ্রেফতার করেছে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে, কিংবা তার বিরুদ্ধে মামলা হয়েছে, থানায় যারা হামলা করলো তাদের বিরুদ্ধে কোনো এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়নি। এটি আসলে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে, মানে বাংলাদেশকে পথে নিয়ে আসার যে জায়গাটা, সেটা কিন্তু হচ্ছে না। এই কারণে, এইসব কারণে আমি ওই জায়গাটাই আসছি। আপনার এই যে সেনা প্রধানের যে বক্তব্য, আগের 15 বছর যে শাসনটা ছিল, আমি বিভিন্ন টেলিভিশনে বলতাম যে একটা দেশ পরিচালিত হওয়া উচিত আইনের শাসনে, কিন্তু উল্টা হতো, শাসকের আইনে। একই অপরাধ আওয়ামী লীগের কর্মীরা করলে তাদেরকে মাফ করে দেওয়া হতো, ওই অপরাধ অন্য কেউ করলে তাকে গ্রেপ্তার করা হতো। চাঁদাবাজি অন্য কেউ করলে তাকে ধরা হবে, কিন্তু শোভন রাব্বানী যখন জাহাঙ্গীরনগরে চাঁদাবাজি করলো, তাদের পথ কেড়ে দেওয়া। একই মামলার একজন আসামি হচ্ছে যুবলীগের সভাপতি পরশের স্ত্রী অ্যাডভোকেট জুথি, 2 নম্বর আসামি ছিলেন যে হাইকোর্টের নির্বাচনের দিন হামলা করার ঘটনা, ভোট গণনার সময় 2 নম্বর আসামি বিএনপির কায়সার কামাল।
পুলিশ কায়সার কামালকে ধরলো, রিমান্ডে নিল, জেলে নিল, জ্যোতিকে কিছুই করা হলো না। আমরা সেই ঘটনার পুনরাবৃত্তি দেখছি। সেনাপ্রধান যেটি বলেছেন, সতর্ক করেছেন, আপনি এই জায়গায় গত 6 মাসে এমন কতগুলো ভয়ঙ্কর দানবকে আপনি তৈরি করে দিয়েছেন। আচ্ছা, প্রথম আলো ডেইলি স্টার অফিস, আমি প্রথম আলো ডেইলি স্টারের 1000টা অন্যায়ের কথা আমি বলতে পারি, কিন্তু একটা গণমাধ্যম অফিসের সামনে আপনি দিনের পর দিন গরু জবাই করবেন, এবং এটা তো ইন্টেনশনাল। এই যে গরু জবাইটা, এটার ভেতর থেকে আপনি তো তাকে থ্রেট করছেন। এই ঘটনাগুলো যতবার আপনি অনবরত ঘটাতে থাকেন, আমাদের এখান থেকে আপনি দেখেননি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ির উপরে দাঁড়িয়ে লুণ্ঠিত অস্ত্র নিয়ে একেবারে মানে পাগড়ি বেঁধে উগ্র বক্তব্য দেওয়ার ঘটনা কি আপনি ভুলে গেছেন? এই যে ঘটনাগুলো আমরা বারবার বলেছি, আমাদের ডক্টর ইউনূসের যেমন বিশ্বব্যাপী একটা ইমেজ আছে, আবার তার শাসনকালে কোনো ঘটনা যদি ঘটে বিশ্ব তার দিকে নজর দেবে না এটি ভাববেন না, বিশ্ব ছড়িয়ে পড়বে না এটি ভাববেন না। আমরা এই যে গত 6 মাসে আমি আমার জায়গা থেকে বলতে পারি, যারা এই গণ অভ্যুত্থানের সহযোগী ছিলেন, স্যাক্রিফাইস করেছেন সব থেকে বেশি, তারাই সব থেকে বেশি এই ডক্টর ইউনূসের সরকারকে বিব্রত করেছে, তাদের কাঁধের উপরে বোঝা চাপিয়েছে, তাকে নানা জায়গায় তাদের মুখ ছোট করেছে, এই সরকারের পদে পদে বাধা দিয়েছে। আমার মনে আছে 2008 সালে আওয়ামী লীগ যখন পাওয়ারে আসে, ঠিক 1 বছরের মাথায় 2009 সালে প্রথম আলোতে আমার একটা লেখা বেরিয়েছিল ছাত্রলীগের 1 বছরের কর্মকাণ্ড নিয়ে। আমি প্রথম আলোর শিরোনামটা আমার এখনো মনে আছে, আওয়ামী লীগের বোঝার উপর ছাত্রলীগ শাকের আটি। 2009 সালে আমি প্রথম আলোতে লিখেছিলাম। আজকে আমি দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূসের বোঝার উপর এই যে সমন্বয়কারীরা, এই যে তার যে মিত্র যারা, যাদেরকে তিনি বিশ্বাস করে বলেছিলেন যে তোমাদের হচ্ছে তোমরা হলো আমার ক্ষমতার পাটাতন, সেই পাটাতনে যে চির ধরবে, আপনি আওয়ামী লীগকে দোষ দেবেন? আওয়ামী লীগ কোথায়? আমি তো কোথাও দেখছি। আওয়ামী লীগ তো মিছিল করছে না, পালিয়ে আছে। আপনি বলছেন যে আওয়ামী লীগ দেশের মধ্যে অন্যায় অস্থিরতা তৈরি করছে, তো অন্যায় অস্থিরতা তো এই কথাগুলো তো আওয়ামী লীগ বলতো বিএনপির বিরুদ্ধে, এরশাদ বলতো তার অপোজিশনের বিরুদ্ধে। এটি একটা একেবারে পুরনো কথা, ব্যর্থতার দায়টা অন্যদের উপরে চাপিয়ে দেওয়া। শরীফুজ্জামান শরীফ, এই দেশে আওয়ামী লীগ যদি না থাকতো অন্য কারোর উপরে চাপিয়ে দিতেন। আমি শেষ করবো এই জায়গাটায়, সেনাপ্রধান যে সতর্ক করেছেন, নিশ্চয়ই তার কাছে যে তথ্যগুলো আছে অথবা তার যে অবজারভেশন, তার পুরোটা তিনি বলেননি, একটা অংশ বলেছেন। এবং এই যে আমাদের ক্ষমতার কাঠামোর মধ্যে যারা আছেন, তাদের যে স্খলন, তাদের যে দম্ভ, তাদের যে অত্যাচার, তাদের যে নানা রকমের অপরাধের সাথে জড়িয়ে পড়া এবং প্রকৃত অপরাধীদেরকে আড়াল করে নামকা ওয়াস্তে অন্যদেরকে ডেকে নিয়ে এসে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়ার ভেতর থেকে আপনি 15 বছরের ফ্যাসিবাদের পাশাপাশি 6.5 মাসের একটা শিশু ফ্যাসিবাদের যে ক্রমশই বড় হচ্ছে, এই ঘটনাটি আপনি ভয় দেখিয়ে, মিডিয়া এখন প্রচন্ড ভয়ের মধ্যে আছে। অনেক ঘটনা, এই ঘটনাগুলো ছাত্রলীগের সময় হলে প্রথম আলোর ফার্স্ট পেজে 4 কলামে নিউজ ছাপা হতো, একটা মেয়েকে নিয়ে যাচ্ছে, কালকে কতগুলো মিডিয়া আসে আমি জানি না। এই ভয়ের কারণে অনেক খবরগুলো যাচ্ছে না, কিন্তু তার মানে এই না যে এখানে যা ঘটছে বিশ্ববাসী সেটি দেখছে না। সেনাপ্রধান যে অনুরোধটা করেছেন, আমারও মনে হয় গণতান্ত্রিক শাসনে ফিরে যাওয়ার জন্য তার যে আহ্বান, সেই আহ্বানটাকে আমাদেরকে ধারণ করে সরকারকে ওই জায়গাটায় সহযোগিতা করা উচিত। জি, শরীফুজ্জামান শরীফ, আপনাকে ধন্যবাদ। সময় পেলে অবশ্যই আমি আপনার কাছে আসবো। মাজার মিলন, বেশ কয়েকটি প্রশ্ন আপনার কাছে। প্রথমত, সেনাবাহিনী প্রধানের যে বক্তব্য, সেই বিষয়ে একটু যদি বলেন, সাথে একটু যোগ করি শরীফুজ্জামান শরীফ যে বিষয়গুলো নিয়ে বলছিলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা দক্ষতা দেখাতে পারছেন না। এই ব্যাপারে আপনি কি বলবেন? সাথে আরেকটি জিনিস যোগ করি, আপনি সাংবাদিক হিসেবে কিভাবে দেখছেন, যেমনটা বলছিলেন শরীফুজ্জামান শরীফ, গণমাধ্যমগুলো আসলে একটি ভয়ে রয়েছে অথবা গণমাধ্যমগুলো ঠিকমতো কাজ করতে পারছে না, কি বলবেন যদি একটু বলতেন? আমি খুব সহজে উত্তর দেবো এবং সংক্ষিপ্ত করে উত্তর দেওয়ার চেষ্টা করবো, কারণ সময় টানাটানি তো আছেই। দেখেন, সেনাপ্রধান যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আমাদেরকে আমলে নিতে হবে, এটা শরীফ ভাই বলেছেন, আসলে আমলে নিতে হবে। নতুন বাংলাদেশকে আমরা কে ক্ষমতায় যাব এবং কে ক্ষমতায় গিয়ে নিজেদের আধিপত্যের জায়গা কে আওয়ামী লীগ হয়ে উঠবো, আমরা যদি সেই প্রতিযোগিতায় লিপ্ত হই, তাহলে আসলে
এই যে লড়াই, এই যে বিপ্লব, এই যে গণ অভ্যুত্থান, এই যে মানুষের প্রত্যাশা, মানুষের স্বপ্ন, এই যে নিজের জীবন বিলিয়ে দেওয়া শত শত তরুণ, হাজার তরুণের রক্ত, সবকিছু আসলে বৃথা যায়। কিন্তু দুঃখজনক ভাবে এখন পর্যন্ত যে আহ প্রক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি, সেই প্রক্রিয়াটা আসলে আমরা কে ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ হয়ে উঠবো সেরকম একটি প্রতিযোগিতা তৈরি হয়েছে। খুবই দুঃখজনক। সেনাপ্রধান সেই জায়গাটাতেই আসলে আমার মনে হয় কথা বলার চেষ্টা করেছেন যে আমরা যদি মিলেমিশে না কাজ করি তাহলে আহ বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি আসলে থাকবে না, এবং থাকবে যে না তার অনেকগুলো কারণ। বাংলাদেশ এখন যে ভালনারেবিলিটির ভিতর বাস করছে ডোমেস্টিক্যালি এবং ইন্টারন্যাশনালি, শরীফ ভাই বলেছেন, সেই ভালনারেবিলিটি কিন্তু হচ্ছে যে আমাদেরকে এই যে এখন যতটা নিরাপদ আমরা বোধ করছি, কিংবা এই যে ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ হয়ে ওঠার স্বপ্ন দেখছি, সেটি কিন্তু এতটা সহজ করে তুলবে না যদি আমরা বিভক্ত হই এবং এই যে পরস্পর কাদা ছোড়াছড়ি করি কিংবা কামড়া কামড়ি করি। আমি আরেকটু মানে ভালোভাবেই বলতে চাই, বিষয়টা আমার কাছে কামড়া কামড়ির মতো দেখাচ্ছে। সো এটি আসলে খুব অবভিয়াস যে যে বাংলাদেশের স্বপ্ন দেখে এত রক্ত গেল, এত তরুণ, এত হাজার তরুণ প্রাণ গেল, সেটি আসলে বিফলে যাবে যদি আমরা আমাদের সার্বভৌমত্বের যে গুরুত্ব সেটি যদি বুঝতে না পারি, এবং আমরা জাতির ভেতরে বাইরে আমাদেরকে যদি ঐক্যবদ্ধ না রাখতে পারি। সুতরাং সেনাপ্রধানের যে আহ্বান সেটি আসলে আমাদের যারা এই কাদা ছোড়াছড়ি গুলো করছে, রাজনৈতিক দল থেকে শুরু করে সো কল্ড এই যে ছাত্রদের নতুন শক্তি কিংবা বিপথে যাওয়া যে অংশগুলো, সেই তারা হয়তো ভালো করে বোঝার চেষ্টা করবেন, এবং দেশের বাইরে থেকেও বাংলাদেশকে বিপথে ফেলার চেষ্টা করা হচ্ছে। তথাকথিত ইনফ্লুয়েন্সাররা বাংলাদেশকে কিভাবে বিপদগামী করছেন তার প্রমাণ আমরা দেখতে পেয়েছি। আওয়ামী লীগের লোকজনের বাড়ি ঘরে হামলা করার মধ্য দিয়ে এক ধরনের কি বলা যায়, এক ধরনের নৈরাজ্যের তৈরি করার যে চেষ্টা ছিল সেটির মধ্য দিয়ে, এবং 32 নম্বর দিয়ে যা শুরু হয়েছিল, শরীফ ভাই যথার্থই বলেছেন, এই অপরাধগুলো ক্ষমানোযোগ্য ছিল কিন্তু আমরা ক্লিন শিট দিয়ে দিয়েছি। এগুলো আমাদেরকে ভবিষ্যতে ভোগাবে এই ধরনের ঘটনা। সুতরাং আইনের শাসন ফিরিয়ে আনতে হবে, সরকারকে সরকার হয়ে উঠতে হবে, এই জায়গাটার আসলে কোনো বিকল্প নেই, এবং আমাদের নাগরিকদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা। সেনাপ্রধানের বক্তব্যের প্রতিক্রিয়া আসলে খুব বেশি কিছু করার নেই, কিন্তু আমি একটুখানি টিকা এখানে যুক্ত করতে চাই যে সেনাবাহিনীর কাছ থেকে আমরা আরো বেশি কার্যকর দায়িত্বশীলতা এক্সপেক্ট করি, কারণ বাংলাদেশের ক্ষয়িষ্ণু পুলিশি ব্যবস্থা, তাদের ভেতরে যে মনোবল এবং তাদের যে অতীত চরিত্র, সেইখান থেকে তাদেরকে তাদের যে ভালনারেবিলিটি, সেখান থেকে বেরিয়ে আসতে হলে একটু সময় প্রয়োজন হবে, এবং সেই সময়টাতে সেনাবাহিনী তাদের যথাসম্ভব সহযোগিতা করবে বাংলাদেশের গণমানুষকে, সরকারকে। সেই জায়গাটায় আরো বেশি প্রত্যাশা অন্তত আমি ব্যক্তিগতভাবে রাখি, আরো অনেকেই রাখেন বলে আমার কাছে মনে হয়েছে, তাদের কাছ থেকে আমি শুনেছি গণমাধ্যমে ভেতরে এবং বাইরে। এটি গেল হচ্ছে যে একটি ব্যাপার। বিএনপি স্বরাষ্ট্র উপদেষ্টার দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রশ্ন তোলাই স্বাভাবিক, আসলে যে কোনো নাগরিকই এখন এই প্রশ্ন তুলবেন, কারণ প্রত্যেকটি নাগরিক আসলে ভীত, সন্ত্রস্ত অবস্থায় জীবনযাপন করছে। আমরা সন্ধ্যা করে, আমার মতো একজন, আমি নিজেকে সাহসী সাংবাদিক মনে করি, কারণ আমি ইনভেস্টিগেটিভ জার্নালিজম করি, বিভিন্ন জায়গায় আক্রমণের শিকার হয়েছি, এবং কোনো ধরনের কোনো ভয়ডর না রেখেই যে কোনোখানে যাওয়ার সক্ষমতা রাখি বলে মনে করে এসেছি এতদিন। কিন্তু এখন আমার আসলে সন্ধ্যার পরে বাসা থেকে অফিসে আসতে খানিকটা ভয় লাগে, কে কখন কোথায় দাঁড়িয়ে মেরে দেবে আসলে তার কোনো ঠিক ঠিকানা নাই। দেখা গেলো যে একটি মোবাইলের জন্য আমার জীবন সংশয় হতে পারে, আমার পরিবার পথে বসতে পারে। সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রীর দক্ষতার প্রশ্নটি আমার কাছে নিতান্তই যৌক্তিক মনে হয়েছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর একজন স্বরাষ্ট্রমন্ত্রীর যতটুকু কি বলে এটাকে, শক্তিশালী মনোভাব নিয়ে, কঠোর মনোভাব নিয়ে, কিংবা আমি জানি না শব্দটি কেমন শোনাবে, যতটুকু ব্যক্তিত্ববান হয়ে অন্যকে শুনে এবং নিজেকে অ্যাক্ট করার কথা, ততটুকু আমার মনে হয়নি। কারণ কেমন যেন এক ধরনের অসহিষ্ণুতা তার ভেতর আমরা খেয়াল করি, এবং এই অসহিষ্ণুতা আসলে দক্ষতার পরিচয় না। বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা যে পদটি, সেটি খুবই সেন্সিবল এবং খুবই কি বলা যায়, খুবই সেন্সিবল একটা জায়গা। সেই জায়গা থেকে আরো বেশি শক্তভাব যেমন হতে হবে, তেমন আরো বেশি নিতে পারার ক্ষমতা থাকতে হবে। এই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে যে উনি আসলে কতটুকু পারছেন সেটির আসলে খুব বেশি করার দরকার নেই, এটি ক্রিটিক হওয়ার দরকার নেই। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থায় আছে সেটি আসলে তার দক্ষতার প্রমাণ দেয়। আমরা এর বাইরে আর কিছু বলতে চাই না। এখন বাংলাদেশের গণমাধ্যম কি ভীত? মাঝার মিলন, শরীফ যেমনটা এই জায়গাটাতে আসছি। মুশকিলটা হচ্ছে এর আগে যেটা হতো,
আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে ফোন করা হতো, কোথা থেকে ফোন করা হতো না হতো সেটি আপনারা খুব ভালো করে জানেন। কখনো প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ফোন করা হতো, কখনো পুলিশ থেকে ফোন করা হতো, কখনো বিভিন্ন পাড়ার কথা শোনা যেত, যেগুলো সত্যতা মিথ্যা আমরা সবাই জানি। আসলে এখন যে সমস্যাটা হয়েছে সেটি একটি লিগ্যাল প্রক্রিয়ার ভিতর দিয়ে হতো, কিংবা হচ্ছে যে সেখানে নানান ধরনের প্রসেস থাকতো। একজন ফোন করে বললো যে আপনি ওটা করেছেন, এটি আসলে করা উচিত হয়নি, রাষ্ট্র এখানে ভালনারেবল হবে কিংবা সরকার বিপদে পড়বে, সুতরাং আপনি ওই কন্টেন্টটা কিংবা ওই অংশটা একটুখানি অন্যভাবে দেখেন কিংবা সরান কিংবা কিছু একটা করেন আর কি। এক ধরনের কি বলা যায় হচ্ছে যে বিধিনিষেধ আরোপ করাও যদি হতো, আরোপের প্রশ্ন ছিল। কিন্তু এখন যে সমস্যাটা হয়েছে সেটি আরো বেশি বিপজ্জনক। কারণ এখন তো আসলে অনেকেই বলে মব জাস্টিস, আমি এটাকে মব জাস্টিস বলতে চাই না, আমি এটাকে সরাসরি মব ভায়োলেন্স বলি। কারোর মতের বিপক্ষে গেলে কয়েকশো মানুষ এসে কোন একটা টেলিভিশন অফিসে, কোন একটা পত্রিকা অফিসে, কোন একটা গণমাধ্যমের অফিসে এসে হামলা করবে, সেখানে এসে জ্বালিয়ে পুড়িয়ে দেবে, তাদেরকে মানে বন্ধ করে দিক সেটা আলাদা ব্যাপার, কিন্তু তাদের জানমালের উপর আক্রমণ চালাবে, এটি তো আসলে একটি ভয়ের ব্যাপার। এবং এই ভয়টা আগের যে ভয়গুলো ছিল, বিভিন্ন জায়গা থেকে ফোন আসবে, উত্তরপাড়া ধরে নিয়ে চা খাবার দাওয়াত দেবে, এই যে নানান ধরনের ভয়, কিংবা আরো যতগুলো ভয়, টেলিভিশন বন্ধ করে দেবে, সেটি আসলে ভয়ের একটা ধরন ছিল। কিন্তু এখনকার ভয়টা আরো অনেক গুণ বেশি। কারণ কখন মব এসে আপনাকে মব জাস্টিসের নামে মব ভায়োলেন্স করে আপনাকে গুড়িয়ে দেবে এবং সেটির বিচার হবে কিনা তার তো কোনো গ্যারান্টি নেই। কারণ হচ্ছে যে কি বলবে এটাকে, তৌহিদি জনতা কিংবা আরো নানান নাম আছে, তারা এসে কি করবে না করবে সেগুলোর তো আসলে কোনো বিচার এখন পর্যন্ত যেহেতু হয়নি, ভবিষ্যতে হবে এরকম প্রত্যাশা করার কোনো কারণ নেই। সুতরাং গণমাধ্যম ভয়ের ভেতর আছে, আমি অন্তত ভয়ের ভেতর থাকি, এবং আমার মনে হয় যে প্রত্যেকটি গণমাধ্যমে আসলে অনেক বেশি ভয়ের ভেতর দিয়ে দিন কাটাচ্ছে। সেটা স্বীকার করুক আর নাই করুক, আমার স্বীকার করতে কোনো আপত্তি নেই। জি, মাঝার মিলন, আপনাকে ধন্যবাদ। আমাদের হাতে সময় একদম কম। শরীফুজ্জামান শরীফ, যদি 2 মিনিটে আমাকে কিছু বলেন সংক্ষেপে সার্বিক আলোচনা। আমি শেষ করব হচ্ছে এই অনুষ্ঠানটির দর্শক যারা, আমি জানি যে তার একটা বিরাট অংশ প্রবাসী, বিশেষ করে আমেরিকায় বসবাস করেন। বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে পৃথিবীর যতগুলো দেশের ভূমিকা আছে, আমেরিকায় প্রবাসীদের ভূমিকা অনেক গুণ বেশি। কারণ গত কয়েক বছর রেমিটেন্সের ক্ষেত্রে আমেরিকার থেকে আসা রেমিটেন্স সব থেকে বেশি। আমি সেই কারণে তাদের কাছে অনুরোধ করব, আপনারা খেয়াল করবেন এবং চোখ কান খোলা রাখবেন যে বাংলাদেশের ভেতরে এই যে অস্থিরতাগুলো তৈরি হচ্ছে, এই অস্থিরতাগুলো সব তৈরি হচ্ছে বাইরের থেকে কিছু লোকের কাজগুলো করছে। এবং যারা তাদের সন্তানদেরকে এখানে পড়াশোনা করান না, তারা দেশে আসেন না, দেশের বাইরে থাকেন এবং নানা রকমের সামাজিক অস্থিরতা তৈরি করার জন্য উস্কানিমূলক বক্তব্য, আক্রমণাত্মক বক্তব্য, এগুলো দিয়ে মানুষের মধ্যে একটা উত্তেজনা, মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা এবং প্রতিশোধ স্পৃহা জাগিয়ে তুলে আমি দেখতে পাচ্ছি যে কোনো কোনো ক্ষেত্রে সরকারের যে অর্গানগুলো, সেই অর্গানগুলোকেও ডিফাংশনাল করে দিচ্ছে। এই অবস্থায় আমরা যে যেখানেই থাকি না কেন, দেশটাকে যদি ভালোবাসি, তাহলে প্রথম যে কাজটি আপনাকে করতে হবে, দেশকে সবার উপরে জায়গা দিতে হবে। এখানে যে প্রতিহিংসার রাজনীতি ছিল, সেখান থেকে যদি আপনি বের হয়ে না আসতে পারেন, আপনি যদি তার কাউন্টার অ্যাটাক দিকে যান, তাহলে আপনি কিন্তু ওই যে সবাই মিলে দেশ গঠন করার জায়গাটা আপনি যেতে পারবেন। আজকে আপনার হাতে শক্তি আছে, 15 বছর আওয়ামী লীগের হাতে যা শক্তি ছিল সে সেটি করেছে, এখন আপনার হাতে শক্তি আছে, আপনি করবেন। আর আপনি কেন মনে করেন যে আপনার এই রেজিম শেষ হয়ে যাওয়ার পর যে আসবে সে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটাবে না, এটি কিভাবে বিশ্বাস করে? সরকারে যারা আছেন আমি মনে করি জুলাই অভ্যুত্থানের মধ্য থেকে আপনাদের উপরে জনগণের যে আস্থা এবং অর্পিত দায়িত্ব, এটি নিষ্ঠার সাথে এবং নিরপেক্ষতার সাথে পালন। জি, আপনাকে অনেক ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ এবং মাজার মিলন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। দুজনই ভালো থাকবেন, নিশ্চয়ই অনুকরণ দিন আপনাদের সাথে আবারও কথা হবে। দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পাবেন, ভালো থাকবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।